আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার। একটা খবর খুব রটনা শুরু হয়েছে, সেটা হলো ভারতের দখলে বাংলাদেশের 60 কিলোমিটার ভূখণ্ড। মানে এই অংশটা হচ্ছে চিকেন স্নেক অঞ্চলে, যেটা শিলিগুড়ি করিডর, অর্থাৎ রংপুরের কাছাকাছি, রংপুরের। তো এই খবরটি খুব নজরে এলো যে কলকাতার একটি দুটি বাংলা ইউটিউব চ্যানেল এই খবরটি করেছে। এবং খবরটি হলো ভারতীয় ফৌজ নাকি গোপন অভিযান চালিয়ে বাংলাদেশের প্রায় 60 কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এই জমি শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেকের সংলগ্ন। সংলগ্ন মানে এর একদিকে নেপাল আর একদিকে বাংলাদেশ, সুতরাং নেপালের দিকে নয়, নেপালের সাথে সমস্যা নেই। সুতরাং বাংলাদেশের দিকে 60 কিলোমিটার ঢুকে গেছে ভারতীয় ফৌজ, এইটা হচ্ছে কথা। এখন এর ফলে কি হয়েছে? এই জমি দখল করার ফলে চিকেন স্নেক নাকি এখন আর মুরগির গলা নেই, সেটা হয়ে গেছে গন্ডারের গলা বা শুয়োরের গলা। এইরকমই কোনো প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যমের খবর নয় এটা। ভারত সরকারের পক্ষ থেকে বা বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, দুজনের পক্ষ থেকে, এই দুই দেশের পক্ষ থেকে এই বিষয়ে কেউ কোনো পুষ্টি করেনি। অবশ্য সরকার পুষ্টি না করলে বা প্রতিষ্ঠিত সংবাদ মাধ্যম কোনো খবর না দিলে সে খবর যে মিথ্যে হয়, গুজব হয়, এমন তো নয়। এরকম অনেক দেশ নানা কারণে তারা আসল খবরটা দেয় না। একটা উদাহরণ দিই আপনার। একটা রাহুল গান্ধী 2022 সালে দাবি করেছিলেন যে চীন ভারতের 2000 বর্গ কিলোমিটার জমি দখল করে নিয়েছে। এই নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হয় রাহুল গান্ধীর এই বক্তব্য তার জন্য। সুপ্রিম কোর্ট রাহুলকে কঠোর ভাষায় ভর্ৎসনা করে বলে, কিভাবে আপনি জানলেন 2000 বর্গ কিলোমিটার দখল হয়েছে? কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ আছে? রাহুল প্রমাণ দিতে পারেননি। তবে তিনি প্রমাণ না দিতে পারলেও পরবর্তী সময়ে সত্যিকারের পরিস্থিতি দেখা গেছে গান্ধীর দাবি সম্পূর্ণভাবে সঠিক না হলেও এর পেছনে বাস্তব সামরিক ঘটনা রয়েছে। সেগুলো কি? উপগ্রহ চিত্রের মাধ্যমে দেখা গেছে চীন ভারতীয় ভূমিতে নতুন সামরিক ক্যাম্প এবং সুবিধা নির্মাণ করেছে। এটি স্যাটেলাইট চিত্রে দৃশ্যমান। বাফার জোন চুক্তির ফলে ভারত কমপক্ষে 2 কিলোমিটার প্রবেশ অধিকার হারিয়েছে। এটিও ভারতের সামরিক বিশ্লেষকদের দ্বারা যাচাই করা হয়েছে। গালওয়ান মানে লাদাখের সীমান্তের ওখানে 26টি পেট্রোলিং পয়েন্টের মধ্যে ভারত কমপক্ষে 2-3টি পয়েন্টে অ্যাক্সেস মানে যাওয়ার রাস্তা হারিয়েছে। তো এই সব মিলিয়ে এগুলো ছোটখাটো সীমান্তে এই ধরনের ব্যাপার চলতে থাকে অনেক সময়। কিন্তু রাহুল গান্ধী এইটাকে বেশি বাড়িয়ে বলে ফেলেছেন, অতিরঞ্জিত করেছেন, কিন্তু তার দাবি পুরোপুরি মিথ্যে নয়। তো এখানেও সুতরাং এটা তো ভারতও বলেনি, চীনও বলেনি যে তারা এত জমি দখল করেছে, চীন বলেনি ভারতের এত জমি দখল করেছে, ভারত সরকারও বলেনি চীনের এত জমি, চীন এসে তাদের এত জমি নিয়েছে। তবু একটা স্যাটেলাইট চিত্রের মাধ্যমে যে খবরটা এলো সেটা দিলাম, যেটা রাহুল গান্ধীর বক্তব্যকে একটু হলেও সেটার পক্ষে থাকে। শিলিগুড়ি করিডর বা চিকেন স্নেকের প্রসঙ্গে আসে। চিকেন স্নেকের কাছে ভারত বাংলাদেশের 60 কিলোমিটার জমি দখল করেছে। এই খবরটি কি তেমন পুরো মিথ্যে নাকি পুরো সত্যি কিংবা কিছু পরিমাণে সত্যি, সেটা একটু দেখা যাক। এই প্রশ্নের বিচার করতে আমরা মূল সংবাদ সূত্র যারা এই খবরটি প্রথম দিয়েছে তাদের কি দিয়েছে তারা, সেইটা একটু দেখি। গ্লোবাল গভর্নেন্স নিউজ, আবার বলি গ্লোবাল গভর্নেন্স নিউজ নামের একটি ওয়েব ম্যাগাজিন
গত 31শে অক্টোবর একটি খবর দিয়েছে, যার হেডলাইনটা এরকম, একটু দেখে নিন। ইন্ডিয়া রিপোর্টেডলি এক্সপ্যান্ডস কন্ট্রোল বাই 60 কিলোমিটার ইনটু চিকেন স্নেক। এটা খবরটা দিচ্ছেন চিকেন স্নেক করিডর। গ্লোবাল গভর্নেন্স নিউজ তারা নিজেদের সম্পর্কে বলছে যে এশিয়াজ ফার্স্ট বাইলিঙ্গুয়াল নিউজ পোর্টাল ফর গ্লোবাল নিউজ অ্যান্ড আপডেটস। এবং এই যে এখানে তারা খবরের বিশদ বিবরণে কি লেখা হয়েছে, বিশদ এই যে এটা লেখাটা রিপোর্টিংটা করেছেন পুনম শর্মা নামে একজন সাংবাদিক। তিনি সাংবাদিক হিসেবে আমরা এক পুনম শর্মাকে চিনি, তিনি যথেষ্ট তিনি ইন্ডিয়া টুডের সাথে জড়িত এবং তিনি খুব ভালো সাংবাদিক, অনেক পুরনো সাংবাদিক। তিনি নাকি অন্য কেউ আমরা জানি না। যাই হোক, খবরের বিবরণে লেখা হয়েছে অ্যাকর্ডিং টু, কথাগুলো খেয়াল করবেন, অ্যাকর্ডিং টু আনভেরিফাইড রিপোর্টস, মানে অপরীক্ষিত সূত্র বা অপরীক্ষিত রিপোর্ট অনুযায়ী, in what could turn out to be one of the most dramatic strategic developments in South Asia in recent years, Indian forces have silently extended their operational control by almost 60 kilometers into the region popularly known as the chicken snake. তার মানে বলছে সাউথ এশিয়ার রাজনীতিতে এটা একটা ধামাকা নিয়ে আসবে। নাটকীয় একটা ঘটনা ঘটেছে যে ইন্ডিয়ার ফোর্স, ভারতীয় ফৌজ চুপি সাড়ে বাংলাদেশের ভেতরে 60 কিলোমিটার, এখানে বাংলাদেশ কথাটা বলেনি, সেটা বলেছে পরে, সেটা একটু পরে বলেছে যে সেই এলাকা দখল করেছে। এরপরে চিকেন স্নেকের বর্ণনা চলেছে কিছুক্ষণ ধরে। আর পরে আবার এই খবরের প্রসঙ্গে আসি, সেখানে বলা হয়েছে অ্যাকর্ডিং টু প্রিলিমিনারি সোর্সেস দ্য রিপোর্টেড অ্যাডভান্সমেন্ট ইনভলভস দ্য অ্যাবজর্পশন অফ এ সিগনিফিক্যান্ট ল্যান্ড পোর্শন দ্যাট প্রিভিয়াসলি লে উইদিন বাংলাদেশের ফ্রন্টিয়ার। মানে বাংলাদেশের সীমান্তে বেশ কিছু জায়গা ভারত দখল করে নিয়েছে, এইটাই এখানে বলছেন। এরপরে আরো অনেক কথা এখানে তার বলেছে যে চিকেন স্নেকে কিভাবে কতটা কি যাবে। তাহলে মোদ্দা কথা হলো বাংলাদেশের ভেতরে ঢুকে ভারতীয় সেনা চুপি চুপি বাংলাদেশের 60 কিলোমিটার ভূখণ্ড বা জমি দখল করে নিয়েছে। এই নিউজ পোর্টালের সাংবাদিক পুনম শর্মা খবরের সূত্র কিছু উল্লেখ করেননি। তিনি বলেছেন আনকনফার্মড আনভেরিফাইড নিউজ রিপোর্টস। তো শুধু তাই নয়, তিনি এমনভাবে লিখেছেন এই সংবাদটি যাতে কিছুই স্পষ্ট হয় না। যেমন ধরুন হেডলাইনে তিনি লিখলেন রিপোর্টেডলি, কথাটা রিপোর্টেডলি মানে এটা কোনো কনফার্মড নিউজ নয়, নিশ্চিত খবর নয়। এরপর বিস্তারিত খবরের প্রথম লাইনে গিয়ে লিখলেন অ্যাকর্ডিং টু আনভেরিফাইড রিপোর্টস, মানে যে খবর ভেরিফাইড নয়। তারপর পুরো প্রতিবেদন জুড়ে কয়েক জায়গায় তিনি লিখছেন আনভেরিফাইড এবং ইয়েট টু কনফার্ম, এই ধরনের শব্দ। আর এই রকম বাজে একটা রিপোর্ট, তার উপর ভিত্তি করে যারা ভিডিও বানিয়ে বলে দিলেন শিলিগুড়ি করিডর মানে ভারতের চিকেন নেক, তার সংলগ্ন এলাকায় ভারতীয় সেনা বাংলাদেশের 60 কিলোমিটার জায়গা দখল করে নিয়েছে, মানে যুদ্ধ শুরু হয়ে গেছে এবং ভারত এগিয়ে চলেছে। এইটা কাল রাতে বাংলাদেশ থেকে 3 জন আমাকে ফোন করেছেন, জানতে চেয়েছেন খবরটা কি দাদা সত্যি। অনেক কষ্ট করে আমি খবরের উৎস বার করলাম, কারণ ইউটিউবার যারা এটা দিয়েছেন তারা কেউই এই সংবাদ সূত্র কোথায় পেয়েছেন সেটা বলেননি। আর সেই দেখার ফল হলো খবরটি যে শুধু গুজব তাই নয়, খুব কাঁচা হাতে তৈরি গুজব। কেন কাঁচা হাতে তৈরি গুজব বলছি? একটা কারণ তো ইতিমধ্যে বলেছি, আনকনফার্মড, আনভেরিফাইড, রিপোর্টেডলি ইত্যাদি ইত্যাদি বলে খবর পরিবেশন করা।
এত গুরুত্বপূর্ণ একটা খবর এই রকম কাঁচা পরিবেশন করাটা উচিত নয়। আর এই কাঁচা খবরের ওপর গুজবটির জন্মদাতা তিনি অঙ্কেও কাঁচা। জমি দখলের হিসাব হয় দৈর্ঘ্য প্রস্থ সব মিলিয়ে। এটা করতে গেলে কিলোমিটার চলে না, লাগে বর্গ কিলোমিটার, অর্থাৎ দৈর্ঘ্যে কতটা নিয়েছে, চওড়ায় কতটা নিয়েছে। এখানে 60 কিলোমিটার বলে দিলাম আর হয়ে গেল। তার মানে কি ভারতের সেনা সোজা 60 কিলোমিটার ভেতরে ঢুকে গেছে? তাদের ডাইনে বাঁয়ে তারা কোনো কিছু তাদের অধিকারের মধ্যে না রেখেই ভেতরে ঢুকে গেছে? একটা কথা স্পষ্ট করে বলে দিই, ইতিপূর্বে আমার একাধিক ভিডিওতে বলেছি, ভারত বাংলাদেশে শক্তি প্রয়োগ করে সমস্যা মেটাতে চায় না, কারণ তাতে মানুষের প্রাণহানি ঘটে। তবে এটাও ভারত চায় না যে দেশটা ধর্মান্ধদের দখলে চলে যাক, পাকিস্তানের হাতে চলে যাক, বরং ভারত চায় প্রতিবেশী দেশ হিসেবে বাংলাদেশ সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, উন্নতি করুক। আর সেই লক্ষ্যে শান্তির পথে, গণতন্ত্রের পথে উত্তরণ ঘটাতে, বাংলাদেশের উত্তরণ ঘটাতে যেটা করা দরকার শান্তিপূর্ণভাবে, সেটাই ভারত সরকার করতে চাইছে। তার জন্যই ভারত বারবার চাপ দিয়েছে, সারা পৃথিবী জুড়ে ভারত তাদের দাবিকে পৌঁছে দিয়েছে যে ভারতে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচন ফ্রি, ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন হোক, আওয়ামী লীগও সেখানে থাকুক, সব দল সেখানে অংশ নিক, এবং সেই নির্বাচনে জিতে যারা আসবেন ক্ষমতায় ভারত তাদের সঙ্গে থাকবে। আপনি প্রশ্ন করতেই পারেন যে আমি তো এত কথা বলছি, তাহলে এত যুদ্ধ প্রস্তুতি, এত ওই রাফাল নিয়ে যাওয়া, এত সেনা নিয়ে যাওয়া, এত সেখানে মিসাইল নিয়ে যাওয়া, এসব কেন? এই যে নোটাম ঘোষণা হলো আকাশে উঠতে পারবে না অন্য দেশের কোনো বিমান, এসব কেন? এর উত্তরে রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃতের একটি কাহিনীর উল্লেখ করব এখানে। দেখুন, এক জায়গায় একটা মাঠ, জঙ্গল, সেখানে খুব রাগী আর ভীষণ বিষধর একটা সাপ ছিল। সেই সাপটার ভয়ে গ্রামের বালকরা মাঠে যেত না। একদিন এক সাধু যাচ্ছিলেন সেখান দিয়ে, সাপ ছুটে এলো তাকে দংশন করার জন্য, কামড়াবার জন্যে। সাধু তাকে বললেন, তুমি খুব ভালোভাবেই জানো যে তোমার দংশনে ভীষণ বিষ আছে এবং তোমার দংশন পড়লে, তুমি কামড়ালে কেউ বাঁচবে না। তো ঈশ্বরের দেয়া প্রাণ নিয়ে তোমার লাভটা কি? তুমি আর দংশন করো না কাউকে। এখন থেকে অহিংসা ও ভালোবাসা হোক তোমার ধর্ম। সাপ বলল, তথাস্তু গুরুদেব। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। সাধু একদিন সেই পথে আবার যাচ্ছেন। শিষ্যের অর্থাৎ সাপটির খোঁজ করলেন তিনি। দেখলেন, খুঁজতে খুঁজতে দেখলেন যে সাপটা তো নিজে ছুটে এলোই না, বরং দেখলেন সে একদিকে নির্জীব, প্রায় মরার মতো হয়ে পড়ে আছে। সাধু জানতে চাইলেন, এ কি, এমন অবস্থা কি করে হলো তোমার? সাপ বলল, গুরুদেব, ওই যে ভালোবাসা আর অহিংসার মন্ত্র দিয়ে গেলেন আপনি, তারপর থেকে আমি আর কাউকে ভয় দেখাই না, কাউকে কামড়াতে যাই না। বালকের দল কাছে এলেও আমি ছুটে যাই না, আমি চুপ করে পড়ে থাকি। এটা দেখে ওদের সাহস বেড়ে গেল। ঢিল ছুঁড়ে, পাথরের টুকরো ছুঁড়ে মারতে লাগলো আমাকে, এমনকি কাছে এসে লাঠি দিয়েও মারে। তাতেও আমি আজকে মরতে বসেছি গুরুদেব। সাধু তাকে বললেন যে, বাবা, আমি তোমাকে কামড়াতে বারণ করেছি, ফোঁস করতে তো বারণ করিনি, ফোঁসটা করবে। ভারতের সমরসজ্জা এই ফোঁস করা, কামড়ানো নয়। কিন্তু এখানে আর এক প্রশ্ন ওঠে, ইউনূসের বাংলাদেশ যদি জেনে যায় ভারত কামড়াবে না, কেবল ফোঁস করতে থাকবে, তাহলে তো তার শিক্ষা হবে না, তাহলে তার সাহস তো বেড়ে যাবে। তখন কি হবে? এর উত্তরে ওই একই কথা বলতে হয়, বাংলাদেশকে সুমতি দেওয়ার জন্য ভারতের ফোঁসটুকুই যথেষ্ট। আর তাতে কাজ না হলে বেয়াদব শিশুকে শিক্ষা দিতে যেমন বেতের ছড়ির সাপা সপ
কয়েক ঘা দরকার হয় তেমন কয়েক ঘা পড়বে বাংলাদেশের উপরে। সেটা অবাধ্য শিশুকে, বাংলাদেশকে মেরে ফেলার জন্য নয়, তাকে শিক্ষা দিয়ে সঠিক পথে ফিরিয়ে আনার জন্য। আমি জানি মিয়া ইউনূস তিনি শিক্ষা পাওয়ার মানুষ নন, তিনি যে কোনোভাবেই হোক তিনি ঢিল ছুড়বেন ভারতের দিকে, পাটকেল ছুড়বেন, তবে কিছু করতে পারবেন না। এবং তাকে ভারত ওই জন্যই চেষ্টা করছে ঠিকভাবে সহজভাবে জিনিসটাকে, সমস্যাটাকে মেটাবার। আপাতত যে সাবধান, মানে মিছিল চলছে, চলবে, কিন্তু সাবধান। এই কথাটা কেন বললাম না, এই কথাটা এই জন্য বললাম যে আপনারা প্রতিবারই দেখতেছেন যেখানেই মিছিল কিছুক্ষণ পরেই দুই একজন অ্যারেস্ট, মিছিলের মাঝখান থেকে অ্যারেস্ট, আগে অ্যারেস্ট, পরে অ্যারেস্ট, একটা কাজ কারবার। কিন্তু আপনারা যারা মিছিল করছেন এই মুহূর্তে, যারা আসলে ছোটখাটো মিছিল করছেন, ঝটিকা মিছিল করছেন, 5 জন হোক ভাই, সে যদি একজনও মিছিল করে সেটার জন্য ভাই আন্তরিক অভিনন্দন এবং স্যালুট জানাই, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আসলে ছোট করবো না, আপনারাই এখন আওয়ামী লীগের সন্তান, মানে আওয়ামী লীগকে বাঁচায় রাখছেন, প্রাসঙ্গিক করে রাখছেন আপনারা যারা এই মিছিল গুলো করতেছেন। এসব কথা শুনে আমার বিভিন্ন ভিডিওতে অনেকে আমারে বলেন যে ভাই আপনার লম্বা লম্বা কথা বলেন, এই বিদেশে পয়সা কি করতেছেন, এই দেশে আসেন মিয়া, দেশে এসে এই করেন সেই করেন। বাইরে একসময় যখন দেশে ছিলাম 90, 96, এগুলো তো আমরাও করছি। এখনো তো বিদেশে আছি পারিবারিক কারণে, কারণ কোটিপতির ছেলে না, পারিবারিক কারণে বিদেশে আছি, কাজ কাম করে খাই। এর ভিতরে সময় নিয়ে হয়তো আপনাদের সাথে একটু কথা বলি। হ্যাঁ, অনেক সময় তো একটু রাগান্বিত দুই একটা কথা বলি, সেটা আসলে মনে না নিয়ে সেটা চিন্তা করবেন যে আপনার যারাই জয় বাংলা বলেন তারা সবাই আমার ভাই, আমার পরিবার। তাদের উপর অনেক সময় রাগ হয় যে তোরা এইভাবে কেন, তোরা আমাদের মতো করস না কেন, মানে আমাদের সময়কার আমরা যেভাবে করতাম, যে আমরা গুলি বন্দুক এগুলোর ভয় পাই নাই ভাই। 5 জন এলে 5 জন রাস্তায় মিছিল করে ইট পাটকেল মাইরা দরকার ভাইগা গেছি, পুলিশের কত মায়ের পাশা ফাড়াইয়া ফেলছে, তা তো নাই। সেম এখন, হ্যাঁ এখন এমন হইতে পারে যে ওই সময় আমরা যখন আন্দোলন করছি না, তখন আমরা প্রায় 12, 13, 14 বছর ধরে আওয়ামী লীগ বিরোধী দলে, যার কারণে আস্তে আস্তে প্রশিক্ষক হয়ে গেছিলাম এক একজন, যে কেমনে মিছিল করতে হইব, কেমনে একটা ট্রাকের ভিতরে আগুন জ্বালাই দিতে হইব, কেমনে আপনার পেট্রোল বোতলে ভৈরা মাইরা দিতে হইব, এগুলো তখন প্র্যাকটিস হয়ে গেছিল। আপনাদের সেই প্র্যাকটিসটা নাই, 16 বছরে এই প্র্যাকটিস করতে হয় নাই, জানেনও না, যার কারণে হয়তো। কিন্তু এরপরও আপনারা যেটা করতেছেন রে ভাই, এটা ভাই আমাদের সব কিছুরে ছাড়াইয়া যাচ্ছে। আপনাদের এখনকার যে এফোর্ট বা এখনকার যে সাহস এবং শক্তি দেখাইতেছেন, এইটা এখনকার জন্য অনেক। তো আমি কেন বললাম সাবধান, দেখেন এই নভেম্বর মাস, পুরো নভেম্বর মাস কিন্তু প্রতিদিন কোথাও না কোথাও মিছিল হবে। এবং আপনারা ভাইবেন না যে ওই যে 13 তারিখে একটা লকডাউনের ডাক দিছে আমি সেই ব্যাপারে বল না। আমি ওই দিন লকডাউন দে না দে, কিসের লকডাউন, আমি যদি ওই দিন ওই বেটারা রায় দিবে বা ডেট দিবে এই জন্য হরতাল ডাকি, তার মানে যে আমি ওই কোর্ট মানি দিচ্ছি, আমি ওই কোর্টই মানি না, তো আমি এইসব লকডাউনও কেন দেবো আর হরতালও কেন দেবো, আমার কোনো দরকার নেই, আমি কোর্টই মানি না ভাই। আমি ধরেন আমি বিয়েই মানি না, তো আমি আরেকজনের বউ মানবো, এটা কত হইলো, কথাটা সেম, যে আমি কোর্টই মানি না, আবার এই কোর্টের রায়ে আমার কি ছেড়া গেল, সুতরাং ওইটা মানি না, এই জন্য না। কিন্তু সারা বাংলাদেশে নভেম্বর মাস প্রচুর মিছিল হবে, এবং আমার কাছে যতটুকু মনে হচ্ছে বাহ্যিক আনুষঙ্গিক দেখে বা ইয়ে করে, তাতে মনে হচ্ছে যে 16ই ডিসেম্বর এই বিজয় দিবস, 16ই ডিসেম্বর হয়তো আমরা সকলে আরেকটা আরেকটা আপনার দেখতে পাবো, সেই 1971-এর 16ই ডিসেম্বর। এটা এমনও আছে সেদিনও আত্মসমর্পণ দেখতে পাবো, কারো লুঙ্গি, কারো গেঞ্জি, কারো শার্ট খোলা আত্মসমর্পণ 16ই ডিসেম্বরের আগে। আমি 16ই ডিসেম্বর বলছি, 16ই ডিসেম্বরের আগেই, 16ই ডিসেম্বর সম্ভবত পার হবে না, তার আগে। আর নির্বাচন তো আমাদের ছাড়া হবে না। তো যাক, যেই কথায় আসছিলাম যে কেন সাবধান থাকতে হচ্ছে, দেখেন যতটা এটা অনেকে যারা অমিপিয়াল ভাইয়ের কথা শুনছেন সকালে, ওনার কথাতে অনেকে বুঝছেন, বা যারা শুনেন নাই তাদেরকে আমি একটু বলি
যে উনিও বলেছেন কথাটা, আরো অনেকেই বলবেন এবং বলা শুরু করছেন, সেটা হচ্ছে মোবাইল ফোন। আমাদের সবার কাছে স্মার্টফোন আছে, এই ধরেন আমাদের এই স্মার্টফোনগুলোর মতো অনেকের কাছে স্মার্টফোন আছে। এই স্মার্টফোন যখন চালু থাকে তখন লোকেশন ট্র্যাক করা যায়, কারণ আপনার ফেসবুক অমুক তমুক সবকিছু তো লোকেশন থাকে। আপনি সব বন্ধ করে দিলেন কিন্তু লোকেশন সার্ভিস চালু আছে, সেটা তো আপনার লোকেশন ট্রেস করবে। এইটা বাদ দেন, এই স্মার্টফোনের সিমের কারণে আপনি কোন এলাকায় আছেন, কোন টাওয়ারে আছেন, যে জায়গায় মিছিল করছেন ওই সময় প্রথমে মারে ওরা 1 কিলোমিটার ভিতর কত রকম ফোন আছিল, কোন কোন কোম্পানির ফোন ছিল, ঘুরাইতে ঘুরাইতে আনতে আনতে ঠিক ওই স্পটে আনো যে এই জায়গায় এই মুহূর্তে কতজন ছিল, কার কার, এইটা ট্রেস করলেই আস্তে 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 টাক 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 ধরে ফেলতে পারে। কারণ এই ফোন এইখান থেকে কোথায় কোথায় গেছে, কোন দিকে গেছে, যাই আপনার বাসা পর্যন্ত ধরে ফেলবে ভাই। এটার কোনো উপায় নেই। কেউ যদি মনে করেন যে না ভাই আমার সিম কার্ড না, আপনি সিম কার্ডও নেওয়ার প্রয়োজন নাই যদি পারেন, আর যদি নিতে হয় তাহলে সিম কার্ডটা মোবাইল থেকে খুলে এক জায়গায় মোবাইল রাখেন, আরেক পকেটে সিম কার্ড রাখেন, যেটা আপনার ওই যে বাটন ফোন, সবচেয়ে মজার বিষয়। আর আপনার ভিডিও করা লাগবে ভাই, একদম সব অফ করে দেন, নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক যা আছে সব অফ করে দিয়ে ক্যামেরা দিয়ে ভিডিও করলে কোনো সমস্যা নেই তো। মোবাইল দিয়ে, মোবাইলই চালু নেই, কিচ্ছু চালু নেই, খালি আপনার ক্যামেরাটা চালু আছে, ক্যামেরা দিয়ে আপনি ইয়ে করেন, ছবিটা তোলেন বা ইয়ে করেন। এগুলো পরে নিরাপদ জায়গায় যায় সব রেডি করে সব এক করে এরপরে পাবলিকরে দিয়ে দেন, পাবলিক দিয়ে দেন। আপনার নিজের ফেসবুকও দেওয়ার দরকার নেই, আপনি আমাদের কাছে পাঠান, আমরা পোস্ট করে দিব উইদিন এ সেকেন্ড, দেরি করব না। আমরা এইসব ভিডিও বানানোর কাজ বা অমুকের আইনে ইন্টারভিউ নেওয়ার কাজের চেয়ে আপনারা ওই যে একটা মিছিল করেন না, যদি একজনও মিছিল করেন সেটা আমাদের কাছে কোরআন হাদিসের সমান হয়ে যায়, সেইটা দিব আগে, ইয়ে করবো না। সেফটির জন্য আপনারা এই টোটাল মোবাইল ব্যবহার বন্ধ করেন। মোবাইল যখন মিছিলে যাবেন বা ইয়েতে যাবেন, মোবাইলের সিম কার্ড খুলে নেবেন, নিরাপদ দূরত্বে মিছিল শেষ করে নিরাপদ দূরত্বে যাওয়ার আগ পর্যন্ত মোবাইল চালু হবে না, টোটাল অফ। অফ না, শুধু অফ হইলেও পাওয়া যায়, আপনি সিমটাই খুলে ফেলেন। আর ভিডিও যে কোনো ফোন দিয়ে আপনি ভিডিও করেন, ভিডিও যেখানে করবেন সেই মোবাইলে কোনো ফেসবুক নাই, হোয়াটসঅ্যাপ নাই, মানে নো ইন্টারনেট কানেকশন। ওয়াইফাই থেকে শুরু করে টোটাল ইন্টারনেট, মানে এরোপ্লেন মুডে দেন, এরোপ্লেন মুডে দিলে সব বন্ধ হয়ে যাবে, তখন আর কিচ্ছু থাকে না। ওই অবস্থা আপনার ভিডিওটা করেন, করে সরে যান। এগুলোতেই ধরাটা খাচ্ছি আমরা। পুলিশ আপনার ধরবে, কিছু না কিছু ধরবে, একদম সব পুলিশ খারাপ তা বলবো না, কিছু না কিছু পুলিশ ধরবে, কারো কারো পয়সার জন্য ধরবে, আবার কেউ কেউ ধরবে কেন জানেন, যে দেখাইতে হয়তো যে একটা মিছিল হয়েছে, দুই একজন ধরতে হয়। একদম এরকম না যে পুলিশ কেন আমাদেরও ধরে না, আপনাদের সাইড দিচ্ছে, অনেক জায়গায় সাইড দিচ্ছে, আপনি আমি বুঝতেছি না, আপনারা চলে যান। কিন্তু আপনারা চলে যাওয়ার পরে ওই যে যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় বৈশাখ যখন যে নেটওয়ার্ক সার্ভিস অমুক তমুক করে যখন ক্লোজ করে আইনা ইয়ে করে, তখনই পাওয়া যায় যে কে কোথায় আছেন, কোন বাসায় কয়জন আছেন, কয়জন, একজনের নাম্বার একটা নেটওয়ার্ক ট্রেস করে কয়জন আছেন কোন বাসায়, যখন দেখা যায় 4-5 জন একই জায়গায় আছে, একই ইয়েতে একই জায়গায় আস্তে আস্তে ছোট করা যায়, তখনই ধরাটা খায়। আপনার কথাটা যদি বিশ্বাস না হয় তাহলে আপনি নিজে নিজে একটু চেষ্টা করে দেখেন, যে ফাইন্ড মাই মোবাইল একটা অপশন আছে না, ওইটা দিয়ে দেখেন, আপনার 4-5টা মোবাইল রেখে দেখেন যে দেখায় কোনটা কোনটা চলে, কোথায় কোথায় আছে, এটা যেন আপনারা ভালো করে জানেন। যেমন আমাদের এখানে চেয়ারম্যান ইলেকশন, এমপি ইলেকশনের সময় এক এক দিন এক এক ওয়ার্ডে বা এক একটা জায়গায় 1000 মেসেজ পাঠাইতে হইতো। এটা তো মোবাইল কোম্পানিগুলো থেকে বলা হইতো তোমাদের এই টাওয়ারে কতজন আছে এটা বলো, টাওয়ার তো জানি না ভাই, অমুক এরিয়ায় এই জায়গায়, তখন ওরা বলতো যে এখানে 6টা টাওয়ারে এত হাজার নাম্বার আছে, 50টা এয়ারটেলের আছে, 50টা গ্রামীণের আছে, 50টা সিটি সেলের আছে, এইভাবে দবাই সবাইরে পাঠাও, সবাইরে পাঠাইতে ওরা তখন একটাই মেসেজ, সবার কাছে একই রকম মেসেজ যায়। এটা কিন্তু টাওয়ার হিসাবে খুব সুন্দরভাবে ধরে ফেলা যায়। এই জিনিসটা ভাইয়েরা একটু খেয়াল করেন। আর আপনাদের যত মিছিল মিটিং যাই করবেন, কারণ একজন নিয়েও যদি করেন, আপনি আমার কাছে পাঠান, আমি ওয়াদা করতেছি আমি সোজি দিব, আমি আপনাদের দিয়ে দিব, আপনাদের এই মিছিল মিটিং এর ছবি আমি দিয়ে দিব, প্রয়োজনে আমি স্পেশাল লাইভ করবো ওগুলোর জন্য, যে কেউ নাই আপনার মিছিল করে গেছেন 10 মিনিট পরে ওই ভিডিও ফুটেজ গুলো দিয়ে আবার লাইভ করবো, একাই কথা বলবো যে এই দেখ এইভাবে মিছিল হয়েছে, আমাদের পৌঁছাই দিব জায়গা জায়গা মতন, সব জায়গায় পৌঁছাবো, কোনো টেনশন নেই। সুতরাং একটু সাবধানে থাকেন সবাই। মিছিল এই নভেম্বর গরম হবে, অনেক গরম হবে, এবং সেগুলোতে সাথে থাকেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ঘটেছে। 2 দিন ধরে এ খবর সরকার চেপে রেখেছিল,
তবে গণমাধ্যমে এই খবর ফাঁসার পর নিজের স্বভাব সুলভ চটুল কথা বলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। থানায় জিডি এবং নিরাপত্তা সংস্থার ভেতরে তোলপাড়ার 11 দিনের মাথায় তিনি দাবি করছেন কোনো অস্ত্র চুরি হয়েছে কিনা সরকার নিশ্চিত নয়। আবার একই সঙ্গে তিনি বলেছেন ঘটনার তদন্তে বিদেশি বিশেষজ্ঞরাও কাজ করছেন। বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে ভারী লিথাল আর্মস খোয়া যাওয়ার পরও স্বরাষ্ট্র উপদেষ্টা তেমন বিচলিত নন, যেমনটা বিচলিত ছিলেন না গত বছরের আগস্টে লুট হওয়া পুলিশ ও এসএসএফ এর ভারী অস্ত্রগুলো নিয়ে। প্রশ্ন হলো, বিমানবন্দরের মতো সুরক্ষিত ভল্ট থেকে যে অস্ত্রগুলো খোয়া গেছে, আইন অনুযায়ী সে ধরনের অস্ত্র সিভিলিয়ান ব্যবহারের অনুমতি নেই। 9mm ক্যালিবারের অস্ত্রগুলো শুধু বিশেষায়িত বাহিনী ব্যবহার করতে পারে। আবার পুলিশ বা অন্য যে কোনো বাহিনী এত কম সংখ্যক অস্ত্র কেনে না। তাহলে ভল্টে কি আরো বেশি অস্ত্র ছিল? যদি এগুলো পুলিশ বা কোনো বাহিনীর জন্য আনা হয় তাহলে কত অস্ত্র ছিল? হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে 18 অক্টোবর দুপুরে। প্রায় 17 ঘন্টা ধরে জ্বলার পর নিয়ন্ত্রণে আসে আগুন। এতে পুড়ে যায় আমদানি করা পণ্যের প্রায় সবকিছু। তবে ভয়াবহ আগুনও প্রায় অক্ষত ছিল কমপ্লেক্সের স্ট্রং রুমের ভল্টে রাখা জিনিসপত্র। আগুন নেভানোর পর বিভিন্ন সংস্থার উপস্থিতিতে স্ট্রং রুমটি সিলগালা করা হয়। আজকের পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, স্ট্রং রুমের ভল্টে মূল্যবান জিনিস, আমদানির কাগজপত্র, শুল্ক সংক্রান্ত নথি, গুরুত্বপূর্ণ বাণিজ্যিক দলিল, সোনা, হীরা ও আগ্নেয়াস্ত্র রাখা হয়। কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকার কারণে এটিকে স্ট্রং রুম বলা হয়। এই রুম থেকে পণ্য নথি বের করতে হলে একাধিক সংস্থার কর্মকর্তার স্বাক্ষরের প্রয়োজন হয়। বাংলা ট্রিবিউনের খবরে বলা হয়েছে, 28 অক্টোবর এই ভল্টের তালা ভেঙে অস্ত্র চুরির ঘটনা ঘটে। ওই দিনই বিমানবন্দর থানায় সাধারণ ডায়েরি বা জিডি করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। জিডিটি দায়ের করেন সহকারী ব্যবস্থাপক জামাল হোসেন। তবে চাঞ্চল্যকর এই ঘটনা প্রকাশ্যে আসে 2রা নভেম্বর। আজকের পত্রিকার খবরে বলা হয়েছে, আগুন লাগার 6 দিন পর মানে 24 অক্টোবর বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা বিভাগ, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এবং একটি গোয়েন্দা সংস্থার প্রতিনিধিরা কার্গো কমপ্লেক্সের এই স্ট্রং রুম পরিদর্শন করেন। সে সময় তারা স্ট্রং রুমের আগ্নেয়াস্ত্র ভল্টের লক খোলা দেখতে পান। এর ভেতরে রাখা ট্রাঙ্কটি ছিল ভাঙ্গা। সে সময় ভল্টে 21টি আগ্নেয়াস্ত্র দেখতে পান কর্মকর্তারা। সেগুলোর মধ্যে 3টি অস্ত্রের পেছনে আংশিক পোড়া ছিল, 18টি অস্ত্র ছিল বাক্সবন্দি। পরে ভল্ট এবং ট্রাঙ্ক মেরামত করে স্ট্রং রুম আবার সিলগালা করা হয়। জিডিতে মোহাম্মদ জামাল হোসেন উল্লেখ করেন, 27 অক্টোবর রাত 9টা 50 পুলিশ সদস্য আনসার সহ সর্বশেষ সিলগালা দেখে এসেছিলেন তিনি। পরের দিন সকাল 7টা 7 দিকে বিমান নিরাপত্তা শাখার ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খানের মাধ্যমে জানতে পারেন স্ট্রং রুমের ভল্টের তালা লাগানো নেই। বিষয়টি ডিজিএম সিকিউরিটিকে জানিয়ে বিমানবন্দরে আসেন তিনি। এরপর ডিজিএম সিকিউরিটিও বিমানবন্দরে আসেন। বিমান নিরাপত্তা ডিউটি অফিসার জাহাঙ্গীর আলম খান ও ডিজিএম সিকিউরিটি দুজনই কর্তব্যরত পুলিশ সদস্য সহ স্ট্রং রুমের ভল্টের কাছে গিয়ে দেখতে পান কোনো তালা লাগানো নেই। আজকের পত্রিকার তথ্য অনুযায়ী অস্ত্রগুলোর মধ্যে ছিল যুক্তরাষ্ট্রের তৈরি M4 কার্বাইন রাইফেল ও ব্রাজিলের টরাস কোম্পানির তৈরি সেমি অটোমেটিক পিস্তল। অস্ত্র সংক্রান্ত তথ্য পরিবেশন করে এমন বেশ কয়েকটি ওয়েবসাইট ঘেঁটে জানা যায়, কোল্ট M4 কার্বাইন রাইফেল মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি। বিশ্বব্যাপী স্পেশাল ফোর্সগুলোর কাছে এই অস্ত্রটি ব্যাপকভাবে জনপ্রিয়। বাংলাদেশের স্পেশাল ফোর্সের কাছেও এর গ্রহণযোগ্যতা এবং কদর আছে। বাংলাদেশ আর্ম ফোর্সেস, স্পেশাল ফোর্সেস বা কমান্ডো ইউনিট ও পুলিশের স্পেশাল ইউনিটগুলো ব্যাপকভাবে এই রাইফেল ব্যবহার করে থাকে। 5.56 × 45 mm ন্যাটো ক্যালিবারের বুলেট সম্পন্ন এই রাইফেলের কার্যকরী দূরত্ব 500 মিটারের মতো। এটি প্রতি মিনিটে 700 থেকে 900 রাউন্ড পর্যন্ত গুলি ছুটতে পারে। প্রতিটি ম্যাগাজিনে 30টি করে বুলেট থাকে। এক হিসাবে এটি বাংলাদেশের স্পেশাল ফোর্সের জন্য স্ট্যান্ডার্ড ইস্যু বা প্যারা কমান্ডো বাদে অ্যাসাল্ট রাইফেল বলা হয়। অন্যদিকে বাংলাদেশ পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের ব্রাজিলের তৈরি তাওরাস সাবমেশিন গান ব্যবহারের তথ্য পাওয়া গেছে। বাংলাদেশ পুলিশ এই বিশেষ টিমটি ব্রাজিলের তৈরি তাওরাস SMT-9C সাবমেশিন গান এবং তাওরাস PT 809 9mm সাইড আর্ম ব্যবহার করে। এছাড়া বাংলাদেশ বিমান বাহিনীর কমান্ড ইউনিট সাবমেশিন গান হিসেবে ব্রাজিলের নির্মিত তাওরাস SMT-9C সাবমেশিন গান ব্যবহার করার তথ্য পাওয়া গেছে।
2020 সালের সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনির্বাণে তা প্রদর্শন করা হয়েছিল। ব্রাজিলে নির্মিত এই সাবমেশিন গানটির ওজন 3.5 কেজি। এই অস্ত্রটি দিয়ে ফুল অটোমোডে প্রতি মিনিটে 750 রাউন্ড ফায়ার করতে সক্ষম। বিমানবন্দরের মতো এতটা সুরক্ষিত এলাকায় 2 দফায় ভল্ট ভাঙা এবং অত্যাধুনিক অস্ত্র চুরির ঘটনা ফাঁস হওয়ার পর চলছে তোলপাড়। পুলিশ বলছে কার্গো কমপ্লেক্সের আশপাশের সব সিসিটিভি ক্যামেরা আগুনে পুড়ে গেছে, কারণে কোনো ফুটেজ পাওয়া যায়নি। সন্দেহভাজন 2-1জনকে জিজ্ঞাসাবাদ করা হলেও তদন্তে বিশেষ কোনো অগ্রগতি নেই। পুলিশের কয়েকজন কর্মকর্তা আজকের পত্রিকাকে বলেন, স্ট্রং রুমে সোনা হীরাও আছে, সেগুলো বাদ দিয়ে শুধু আগ্নেয়াস্ত্র চুরির ঘটনা রহস্যজনক। দর্শক, এই ঘটনায় আমাদের দুটি প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, বিমানবন্দরের সুরক্ষিত ভল থেকে খোয়া যাওয়া অস্ত্রগুলো কার? বাংলাদেশে 1878 সালের অস্ত্র আইন অনুযায়ী কোনো সিভিলিয়ান বা সাধারণ মানুষ এ ধরনের অস্ত্র ব্যবহার করতে পারে না। মানে সিভিলিয়ানদের এ ধরনের অস্ত্র ব্যবহারের অনুমতি বা লাইসেন্স দেওয়া হয় না। সিভিলিয়ানদের জন্য .32 ক্যালিবার বা 7.65 mm এর বেশি কোনো অস্ত্র ব্যবহারের অনুমতি নেই। 9 mm বা 45 mm ন্যাটো ক্যালিবার অস্ত্রগুলো বিশেষায়িত বাহিনীগুলো ব্যবহার করতে পারে। বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটির ওয়েবসাইট ঘেঁটে জানা গেছে, বিগত আওয়ামী লীগ সরকার আমলে 2019 সালের মার্চ ও একই বছরের নভেম্বরে 2 দফা পুলিশের সোয়াট ও সিটি শাখার জন্য 9 mm পিস্তল কেনার টেন্ডার দেওয়া হয়েছিল। এর মধ্যে 2019 সালের 13 নভেম্বর পুলিশের স্পেশাল অপারেশনের জন্য 5000 পিস 9 mm পিস্তল কেনার টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও বিপুল পরিমাণ 9 mm পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়ার তথ্য পাওয়া গেছে। পুলিশ সদর দপ্তরের পক্ষ থেকে গত বছরের 26 ডিসেম্বর $42,000 খরচ করে 5000 পিস 9 mm পিস্তল কেনার জন্য টেন্ডার দেওয়া হয়েছে। পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি এবং পুলিশ সদর দপ্তরের একাধিক সূত্র বলছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশের পক্ষ থেকে এ ধরনের অস্ত্র ব্যাপক সংখ্যক কেনা হয়। 10 থেকে 20টা অস্ত্র পুলিশ বা কোনো বাহিনী কেনে না। তাহলে দ্বিতীয় প্রশ্ন হলো, ভোল্টে কি এত কম অস্ত্র ছিল? সন্দেহটি আরো বাড়ছে বিমানবন্দরের নিরাপত্তা বিভাগের কর্মকর্তাদের কথা থেকে। আজকের পত্রিকা কর্মকর্তাদের বরাত দিয়ে বলছে, স্ট্রং রুমের ওই ভল্টে পুলিশের জন্য এবং বৈধ অস্ত্র ব্যবসায়ীদের আমদানি করা অস্ত্র সংরক্ষিত ছিল। তবে আগুনে সব নথি পুড়ে যাওয়ায় সেখানে 21টি নাকি আরো বেশি অস্ত্র ছিল তা বোঝা যাচ্ছে না। তবে প্রথম দফা পরিদর্শনের পরেও ঘটে বিস্ময়কর ঘটনা। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, বেবিচক এবং একটি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা 2রা নভেম্বর আবার পরিদর্শনে যান। এবারও তারা ভল্টের লক খোলা এবং ট্রাঙ্ক ভাঙা অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ দফায় আগের তালিকার সঙ্গে মিলিয়ে দেখা যায় 21টি থেকে 2 রকমের 60টি অস্ত্র নেই, অর্থাৎ দ্বিতীয়বার ভল্ট ভেঙে 60 mm কার্বাইন রাইফেল ও সেমি অটোমেটিক পিস্তল চুরির বিষয়টি প্রমাণিত। এর আগেও সেখান থেকে অস্ত্র সরানোর ঘটনা ঘটে থাকতে পারে, যার কোনো হিসাব নেই কর্তৃপক্ষের কাছে। দ্বিতীয়বার ভল্ট ভাঙার পর অবশিষ্ট 14টি অস্ত্র বিমানবন্দর থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে 4 নভেম্বর সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। যথারীতি তার বক্তব্য ছিল দায়সারা এবং তালগোল পাকানো। জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার সময় অস্ত্র চুরির অভিযোগটি তদন্তাধীন। আসলে সেখান থেকে কোনো অস্ত্র চুরি হয়েছে কি না তা তদন্ত শেষে জানা যাবে। আবার একই সময় দাবি করেছেন, বিষয়টি তদন্তের জন্য ঢাকায় আনা হয়েছে বিদেশি বিশেষজ্ঞদের। দর্শক, এর আগে বহু ঘটনায় এভাবে আইনের আওতায় আনার ঘোষণা দিয়ে দায় সেরেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তবে বাস্তবে সেই আওতার জালে শেষ পর্যন্ত কোনো চুনোপুটিও ধরা পড়েনি। শুধু বাগাড়ম্বরের মাঝে হারিয়ে গেছে আলোচিত সমালোচিত বহু ঘটনা। গত বছরের জুলাই আগস্টে দেশের কয়েকশো থানা ও পুলিশ বাড়ি আক্রান্ত হয়, নজিরবিহীনভাবে লুট করা হয় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র এবং গোলাবারুদ, এমনকি হত্যা করা হয় পুলিশের অনেক সদস্যকে। সেসব ঘটনার অসংখ্য ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলেও এখনো পর্যন্ত একজনও অস্ত্র লুট বা পুলিশ হত্যার সুনির্দিষ্ট অভিযোগে গ্রেপ্তার করা হয়নি। উল্টো 8 আগস্ট পর্যন্ত সব ঘটনার দায় মুক্তির দায় অন্তর্বর্তী সরকার। পুলিশ সদর দপ্তরের হিসাবে গত বছরের জুলাই আগস্টে সারা দেশে লুট হওয়া পুলিশের মোট 5753টি আগ্নেয়াস্ত্রের মধ্যে এখনো 1400টির কোনো হদিস নেই।
উদ্ধার করা যায়নি 2.5 লাখের বেশি গুলি। এসব অস্ত্র ও গুলি অপরাধ জগতের নিয়ন্ত্রকদের হাতে চলে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে। এমনকি লুট হওয়া অস্ত্র দিয়ে পুলিশের উপর হামলার ঘটনাও ঘটেছে। থানার অস্ত্র লুটের পাশাপাশি 5ই আগস্ট গণভবন এবং সংসদ ভবন থেকে এসএসএফ এর অত্যাধুনিক বেশ কিছু সমরাস্ত্র খোয়া যায়। এর মধ্যে ছিল অত্যাধুনিক অ্যাসল্ট রাইফেল, স্নাইপার রাইফেল, ফ্ল্যাশব্যাং গ্রেনেড, অ্যান্টি ড্রোন সিস্টেম, বেতার যোগাযোগ ডিভাইস ও বিপুল পরিমাণ গোলা বারুদ সহ 32টি ভারী অস্ত্র। অন্তর্বর্তী সরকার ক্ষমতা আসার পর থেকে এসব অস্ত্র উদ্ধারের বিষয়ে দেখা গেছে গা ছাড়া ভাব। অথচ বিশেষজ্ঞরা বলছেন বড় ধরনের এক টাইম বোমার উপর বসে আছে দেশ। লুণ্ঠিত আগ্নেয়াস্ত্রগুলো কেবল সাধারণ অপরাধের জন্য ব্যবহৃত হচ্ছে না, বিশেষ পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে বড় ধরনের নাশকতায়। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনার মুখে গত আগস্টে কিছুটা টনক নড়ে সরকারের। পুলিশ সদর দপ্তর লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে 12ই আগস্ট উন্মুক্ত আহ্বান জানায়, তাতে কোনো সাড়া মেলেনি। এরপর চলতি বছরের 25শে আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টা লুট হওয়া অস্ত্র সম্পর্কে তথ্য পেতে পুরস্কারের ঘোষণা দেন। সর্বোচ্চ 5 লাখ টাকা পুরস্কার ঘোষণা করেও কোনো কাজ হয়নি। এর মধ্যে বিমানবন্দরের মতো সুরক্ষিত জায়গা থেকে অস্ত্র চুরি যাওয়ার ঘটনা জনমনে আশঙ্কা বাড়াচ্ছে। বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনের আগে এমন স্পর্শকাতর বিষয়ে সরকারের এমন গা ছাড়া ভাব মানুষের শঙ্কাকে বহু গুণ বাড়িয়ে দিচ্ছে। কিন্তু অন্ধ হলে প্রলয় যে বন্ধ থাকে না তার অসংখ্য প্রমাণ পাওয়া গেছে গত 15 মাসে। লুট করা অস্ত্রের ভয়ঙ্কর প্রলয় ধেয়ে আসছে কিনা সেটাই এখন দেশের সামনে আতঙ্কজনক প্রশ্ন। এখন এ পর্যন্ত।